গ্রহণ করে এসেছেন, আপনি বিভিন্ন অধিনায়কের আন্ডারে খেলেছেন। তো নানা সময় আমরা আপনার মুখে শুনেছি যে যখন যে ক্যাপ্টেন ছিল যে তামিম ভাই বলেছেন এভাবে খেলতে, সাকিব ভাই, মাশরাফি ভাই, এখন হচ্ছে যে ইয়াংদের আপনি বলবেন আর কি এই ভূমিকার বদলটা মানে কিভাবে করবেন বা এটা কতটা এনজয় করবেন? আপনি যেটা বললেন যে হ্যাঁ আমি বাংলাদেশ টিম আমার যখন ডেবু হয়েছিল তখন মাশরাফির আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি। সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেন্সিতে কাজে লাগাতে পারবো। এখন শেখাতে হবে সেই জায়গাটাতে নিজেকে কোন জায়গায় দিচ্ছেন? দেখেন এখন তো আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, প্রায় ৮-৯ বছর ধরে খেলেছি। সো যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে, কিভাবে সেই সাজেস্টগুলো করব, যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে। সো চেষ্টা করব যে ওইভাবেই যেন হেল্পটা করার জন্য, একটা ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না আমি একা নয়, আমার সাথে সবাই আছে। মিরাজ, কংগ্রেচুলেশন। গত বছরের শেষ ভাগে শান্ত অসুস্থ থাকা বা ইনজুরিতে থাকা আপনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে 4টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন। যদিও ফল ভালো হয়নি, বাট এক্সপেরিয়েন্সটা নিশ্চয়ই গেদার হয়েছে যে লিড করা যায় কিভাবে, সেটা নিশ্চয়ই এখন এই লং টার্মে আপনি বছর পেয়েছেন সেটাতে কাজে লাগতে পারে। পাশাপাশি সেকেন্ড কোশ্চেন যে আসলে ক্যাপ্টেন্সির চাপ কিন্তু আপনার ব্যাটিং এর প্রভাব পড়েনি, সেই 4 ম্যাচে দল ফল পায়নি কিন্তু আপনি কিন্তু 3টা উইকেট হারিয়েছিলেন। তো অল টুগেদার আসলে মিরাজের ক্যাপ্টেন্সি চাপটা কতটুকু থাকবে, ব্যাটার মিরাজকে কি সেটাকে কতটুকু আসলে চাপ মুক্ত থাকবেন, আর প্ল্যানিংটা কি আসলে শ্রীলঙ্কার? আপনি যেটা বললেন যে হ্যাঁ আমার ক্যাপ্টেন্সি ডেবু হয়েছে একটা সিচুয়েশনের ভিতর থেকে, শান্ত তখন ক্যাপ্টেন ছিল, ওই ইনজুরি হয়ে গিয়েছিল বলে আমি হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমাকে দেওয়া হয়েছিল, আমি তখন ভাইস ক্যাপ্টেন হয়তো ছিলাম, এর জন্য করেছিলাম। আর ওই রকম সিচুয়েশনে ক্যাপ্টেন্সি করা একটু ডিফিকাল্ট, কারণ হঠাৎ করে ক্যাপ্টেন্সি করেছি। সো আমি হয়তো সেটআপটা সম্পূর্ণ শান্তরই ছিল, কিভাবে কি প্ল্যানিং করবে না করবে, আমাকে জাস্ট মাঠ চালাতে হয়েছে বা ওই সময়টা ইউজ করা হয়েছে। সো হ্যাঁ অবশ্যই ওই 4টা ম্যাচে অবশ্যই আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং আশা করি একটা জিনিস দেখেন লং টাইমের জন্য পেলে একটু ভালো হয়, টিমকে বুস্ট আপ করা যায় কিভাবে করলে ভালো হবে। সো যেহেতু 1 বছরের জন্য পেয়েছি আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করানোর জন্য। আপনি এমন এক সময় বাংলাদেশে বড় দেখতে পাচ্ছেন যখন বাংলাদেশ দল খুব খারাপ ক্রিকেট খেলছে, সবাই বাংলাদেশ দল বড় হচ্ছে এই সময় সবচেয়ে ভারতের লিভার খেলতে বাদিতে লিভার এই জায়গায় যদি বলটাকে বেশ করে আপনি কিভাবে যেমন সময় আরেকটা বিষয় হলো ক্যাপ্টেন যে সময় বলছেন সাংস্কৃতিক বেশ ক্যাপ্টেন যে তিনি ক্যাপ্টেন আছেন, সেই প্রেক্ষাপট থেকে এই পরিবর্তনটা কেমন হলো? আর আপনি এই যে ক্যাপ্টেন হলেন দলটা কি আপনাকে না আপনি যেটা বললেন যে এখন তো যেহেতু টেস্ট ম্যাচেরও ক্যাপ্টেন্সি করছে, ওর সাথে ওইভাবে ডিসকাস করেছে, ওডিআই তো এখনো কোনো ডিসকাস করেনি। সো যারা আছে ওডিআই তো মাত্র ক্যাপ্টেন ঘোষণা করলে এরপরে টিম দিবে, হয়তো ডিসকাস করবে, সিলেক্টর আছে, তারপর টিম ম্যানেজমেন্ট আছে, সবাই যারা আছে ডিসকাস করেই সবকিছু একটা ডিসিশন সবাই নিবে। আর একটা জিনিস কি বললেন? শান্ত যখন প্রেস কনফারেন্স করে তখন সে জানতো যে সে ওয়ান ডে ক্যাপ্টেন হচ্ছে এই আছে। এই সময় থেকে শান্ত হঠাৎ করে মানে এই সুইং হলো চেঞ্জ হলো। একটা জিনিস কি ও তো লাস্ট অনেকদিন ধরে ক্যাপ্টেন ছিল এবং একটা জিনিস কি যে যখন ওডিআই এবং টি-20 ছিল ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল, বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে, বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকম ভাবে করতে পারবো না। বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা, সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো, প্ল্যানিংগুলো। মিরাজ ভাই অভিনন্দন। একটু আগে বলছিলেন লং টার্মের জন্য ক্যাপ্টেন্সি পেলে ভালো হয়, আবার একই মন্ত্র বলতেন যে একটা ওডিআই টিম সেট করার ব্যাপার। তো 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত যদি আপনার ক্যাপ্টেন্সি এনশিওর হতো আরো ভালো হতো কিনা? যেমন রিটন দাস কিন্তু 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার ক্যাপ্টেন্সিটা কনফার্ম। তো আপনি 27 সাল পর্যন্ত পেলে আর কি মাইন্ডসেটটা বা ভিশনটা আরেকটু ক্লিয়ার হতো কিনা, আপনি কি মনে করেন?
না, আপনি দেখেন যে যেটা আপনি বলেছেন, বেশি লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে, যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ। আর এটা সম্পূর্ণ একটা বোর্ডে তারা কিভাবে চিন্তা করছে, যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে, হয়তো চিন্তা করছে যে না একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে। সো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এই জিনিসটা জানাতে পারবে যে জিনিসটা কিভাবে করবে, কন্টিনিউ করবে নাকি হয়তো করবে। সো এখন ডিপেন্ড করে আমাদের, যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে। সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। কারণ আপনি দেখেন যে দুইজন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, এই এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। গতকাল শান্ত বলছিলেন যে যেকোনো টেস্ট আপনার ব্যাটিং এ একটা খুব ইম্পর্টেন্ট রোল ছিল। তো তিনি উদাহরণ দিয়ে বলছিলেন আমরা টপ অর্ডার ফেল করার পর নিচে থেকে প্লেয়ার ভালো ব্যাটিং করেছে, তারপর আমরা এটা পেয়েছি। তো যদি টপ অর্ডার ভালো করে প্লেয়ারদের ব্যাটিং করা লাগে, তো আপনি কি চাইবেন যে টপ অর্ডার আপনার ব্যাটিং না করলে নাকি আপনি পুরোটিকে টপ অর্ডারের মানে আরেকটু পুরোটি আপনি দেখেন একটা টিমে যদি টপ অর্ডাররা ভালো করে তাহলে তো মিডল অর্ডার লেট অর্ডারের জন্য অনেক ইজি কাজটা হয়ে যায়। সো অবশ্যই আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে চাবো যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে, এবং দিন শেষে যেন আমরা রেজাল্ট করতে পারি। সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম, বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা। সো আমার ওইটাই থাকবে, এবং আমি ওইভাবেই প্ল্যানিং করব, চেষ্টা করব যে আমার ব্যাটিং নিয়ে আমি চিন্তিত না, সত্যি কথা বলতে। এরকম একটা আনন্দপূর্ণ আয়োজনের মাধ্যমে আসলে ঘোষণা করা হয়, যারা অধিনায়ক তাদের অভাব রেজাল্ট খারাপ করা শুরু করলে দেখা যায় যে সাংবাদিকদের প্রশ্ন একটু বাগানেরা শুরু হয়ে যায়, বা ওখানে যারা বসে থাকেন অধিনায়ক তাদেরও একটু মোটামুটি ইতস্ততা বা একটু লাগে। এই বিষয়টা আমাদের দেশে বেশ কিছু চলে আসছে। আপনি এই বিষয়টার জন্য প্রস্তুত আছেন কিনা? আরেকটা বিষয় হলো বিরাট, আপনি হচ্ছে শান্তর সঙ্গে খেলছে বা এখানে আপনি খেলছেন, ওর সঙ্গে কালকে গতকাল আপনি কথা হয়েছিল কিনা? আপনি যে কোশ্চেনটা করলেন, আমরা যে কাজটা করি এটা কিন্তু আমাদের জন্য, কিন্তু আপনি দেখেন যে আমরা ভালো করলে কিন্তু আপনারাই কিন্তু করেন, প্রশংসা করেন, এবং খারাপ করলে কিন্তু আপনারাই সমালোচনা করেন। সো আমাদের কাজটা অনেক এইরকমই। সো আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য। সো এরকম না যে আপনারা শুধু সমালোচনাই করেন, আমরা যখন ভালো ক্রিকেট খেলি তখন তো করেন, যে আমাদের সাপোর্টও করেন। সো আমার কাছে মনে হয় যে আমরা মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকি, যে মনে করেন যে সিচুয়েশন থাকুক তখন হ্যান্ডেল করার জন্য। কারণ মাঠের সিচুয়েশন তো অনেক সময় অনেক টাফ থাকে। আপনি 22 গজে অত ইজি না ক্রিকেট খেলাটা, বাট ওইখানে মেন্টাল টাফনেসটা অনেক ইম্পর্টেন্ট। শান্তর সাথে হ্যাঁ কথা হয়েছে। একটা জিনিস দেখেন, শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। কারণ এর আগে সিনিয়র প্লেয়ার যারা ছিল তারা কিন্তু একটা স্টেজে নিয়ে এসেছে। সো আমাদের দায়িত্ব এখন, রেসপন্সিবিলিটি, আমরা একটা জায়গায় বাংলাদেশ টিমটাকে দাঁড় করাতে চাই। সো সাময়িক সময় আমরা একটু খারাপ পারফরমেন্স করছি এবং আমাদের খারাপ যাচ্ছে, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। সো আশা করি যে এই সময়টা খুব দ্রুত কেটে আসবে ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি। মানে কতটা তো বাংলাদেশে ওই যে ছিল মানে কোনো বোর্ড মিটিং হয় নাই, মানে নর্মাল বোর্ড মিটিং, একটা ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে। আর আপনি কি বিশ্বাস করেন যে আপনি এক বছর মানে ক্যাপ্টেন্সি করতে হবে নাকি ওয়ান ফাইন মর্নিং বোর্ড, মানে একটা ইনসিভিতে থাকে যে এইভাবে ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়? আপনি যেটা বললেন আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। আসলে বোর্ড মিটিং এর মাধ্যমেই তো ডিসিশনটা নেয়, কেউ তো আর একা নিতে পারে না, আমি যতটুকু জানি। বোর্ড মিটিংটা বোর্ডে হয়, মানে শুনলেই কখনো এই যে প্রথম বাংলাদেশে চেঞ্জ হয়েছে ক্যাপ্টেন্সি। ও আচ্ছা, এখন হয়তো একটা বোর্ড অফ ডিসকাশনে থাকে, যে ক্যাপ্টেন্সি ডিসকাস থাকে একটা মানে কোনো অদ্ভুত পরিস্থিতিতে বলছে। আমি জানতে চাচ্ছি যে এই যে যেভাবে ক্যাপ্টেন্সি চেঞ্জ হলো, আর আপনার ক্ষেত্রে ওয়ান ফাইন মর্নিং যদি মনে হয় যে আপনাকে আর হচ্ছে মানে এটাও কি মাথায় থাকবে যে এভাবে ক্যাপ্টেন্সি বদল হয় হঠাৎ করে? দেখেন অনেক সিচুয়েশন তো ঘটে, এবং আমরা তো সবাই জানি সিচুয়েশন কিভাবে ঘটে। সো আমার কাছে মনে হয় আমরা সবাই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেই সবসময়। আর সেকেন্ড কথা, গতকালকে একটা ইন্টারভিউতে আপনি বলছেন সাকিব আল হাসানের সাথে টিএসএল এ আপনার কথা হচ্ছে, কি কথা একটু যদি করে বলা যাবে?
না, সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, আমরা একসাথে পিএসএল এ খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যায় এবং বাংলাদেশের যারা এখন নতুন উঠতি প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে, কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে সবাই, তখন রেজাল্ট করা শুরু হয়। সো ওই সাজেস্টগুলো আমাকে করেছিল ওই সময়। এটা কঠিন একটা সময় দায়িত্ব নিয়েছেন, আসলে সাহসিকতা ব্যাপার। মাশরাফি ভাই কিন্তু 2014 ডিসেম্বরে এভাবে দায়িত্ব নিয়েছিলেন যখন বাংলাদেশ ছোট ছোট দলের কাছে, তারপর তিনি সফল হয়েছেন এবং একটা রিমার্কেবল জায়গায় বাংলাদেশকে রেখে গেছেন। তার নেতৃত্বে অনেকদিন খেলেছেন, বাংলাদেশ সফল একজন ক্যাপ্টেন ছিলেন। তার ইনফ্লুয়েন্স আপনার ক্যাপ্টেন্সিতে কতটুকু থাকবে, বা তারপর তামিম ইকবাল ছিলেন, তিনিও ভালো করেছেন, সাকিব আল হাসান বিভিন্ন সময় ছিলেন। তো এই তিনজনের কাছ থেকে আপনি ক্যাপ্টেন্সি কোন কোন বিষয়গুলো নিতে চান বা আপনার ভিতরে অনুভব? দেখেন, আপনি যেটা বললেন, অবশ্যই আমি প্রথমেই এই কথাটা বলেছিলাম যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেটা আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক কাজে লাগবে এবং বিশেষ করে তারা কিভাবে ক্যাপ্টেন্সি করেছে, আমি তো নিজেই খেলেছি তাদের আন্ডারে। সো এই জিনিসগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং এইখানে আমি আশা করি ওডিআইতে যে ক্যাপ্টেন্সি করছে এখানে কাজে লাগবে এবং তারা যেভাবে ডিসিশন নিত, স্ট্রংলি ডিসিশন নিত, সেই জিনিসগুলো ফলো করেছি যে কিভাবে নিত। অনেক সময় টাফ সিচুয়েশনে স্ট্রংলি ডিসিশন নিতে হয় নিজের। সো এই ডিসিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় পরে আসবে আপনার, অনেক সময় পরে আসবে না। সো আপনি ওই ডিসিশনটা কিভাবে নিচ্ছেন, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার কোশ্চেন একটাই আদিব ভাইয়ের মতো, সেটা হচ্ছে শান্ত গত 10টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, 4টা জিতেছে বাংলাদেশ, নিউজিল্যান্ডের ফার্স্ট টাইম পেয়েছিল এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং 4টা ম্যাচ হচ্ছে ইংরেজিতে 50 আর 100 ছিল। সবশেষ 3 ম্যাচের মধ্যেও একটা খারাপ এবং একটা সেন্ড করেছে। মানে একজন ক্যাপ্টেন কি করতে পারে, মানে তার গড় হচ্ছে 51 বেশি অ্যাজ ক্যাপ্টেন। আর এই টিম নিয়ে, মানে যখন সাকিব নেই, তামিম নেই, মাশরাফি কেউ নেই, সেই সময় এই টিম নিয়ে তো আমরা আশা করতে পারি না 10 ম্যাচের মধ্যে 10টা জিতবো বা 8টা জিতবো। মানে এইখান থেকে আমরা মেসেজটা কি পাচ্ছি, আর হচ্ছে আপনার কি মনে হয় যে প্লেয়ার, মানে একটা প্লেয়ার যে সাথে খুব বেশি খারাপ করেছে? ও পারফরমেন্স যদি দেখেন, ও অবশ্যই অনেক ভালো পারফর্ম করেছে। আপনি দেখেন যে ও অনেক ভালো করেছে। হয়তো টিম রেজাল্টের ক্ষেত্রে আমরা তো সবসময় রেজাল্ট খুঁজি, যে আমরা চিন্তা করি যে টিমটা কোন জায়গায় থাকে। সো আমরা রেজাল্টের দিক থেকে যদি বলেন, তাহলে হয়তো আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো ওইভাবে আমরা পূরণ করতে পারিনি। আমিও তো টিমেই ছিলাম, আমিও তো খেলেছি, একসাথেই তো ক্রিকেট খেলেছি। সো পারফরমেন্স যদি বলেন, ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআইতে। এবং আর যেটা বললেন যে ওডিআইতে হয়তো আমাদের এখন হয়তো আমরা 10-এ আছি। সো আমরা তো একটা সময় মনে করেন যে 5-এও ছিলাম এবং যখন মাশরাফি ভাই ছিল তখন আমি যখন ঢুকেছি 6-এ ছিলাম। সো আমরা ডে বাই ডে হয়তো 23-এর ওয়ার্ল্ড কাপের পর আমরা বেশি ওডিআই খেলিও নি এবং আমরা হয়তো ওখানে একটু কিছু হয়ে গেছে। বাট এখন যেটা আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে, আমার কাছে মনে হয় যে ও পারফরমেন্স খুবই ভালো করেছে, বাট এন্ড অফ দ্য ডেতে সম্পূর্ণ একটা ক্রিকেট বোর্ডের ডিসিশন, তারা কিভাবে চিন্তা করছে, যে কিভাবে তারা মনে করেন যে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে। নতুন প্রেসিডেন্ট আমির হাসানের সঙ্গে আপনার কথা হয়েছে, কিন্তু কালকে আসলে ডিসিশন হয়েছে আপনি ক্যাপ্টেন হচ্ছেন। হ্যাঁ, বুলবুল ভাই কালকে অভিনন্দন জানিয়েছে আমাকে যে তুমি নতুন জার্নি করছো এবং এটা বেস্ট অফ লাক। অবশ্যই তোমার কাছ থেকে বাংলাদেশ ভালো কিছু আশা করবে। ভাই, শান্ত ক্যাপ্টেন্সিটা যে পথ পরিক্রমার মাধ্যমে গেল, আপনি ক্যাপ্টেন হলেন, অনেক জায়গায় সমালোচনাও হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে ড্রেসিং রুমে একটা প্রভাব ফেলতে পারে কিনা এই জিনিসটা? দেখেন, একটা জিনিস কি, আপনার যেটা বললেন যে ড্রেসিং রুমে, আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে। যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি, আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। যেটা দেখা যায় যে বাংলাদেশে যে প্লেয়ার দলে থাকে না সে হয়ে যায় ভালো প্লেয়ার। বোর্ড কর্তারা অনেক সময় বলেন যে অমুককে মিস করি, তমুককে মিস করি, কিন্তু দেখা যায় তার আগের সিরিজেই বোর্ড কর্তারা তাকে আসলে খুব বেশি সমালোচনা করেছেন। আপনি যেহেতু ক্যাপ্টেন, এর আগে দেখা গেছে যে মেহেদী মিরাজ ক্যাপ্টেন হলে ভালো হতো, মেহেদী মিরাজকে নিয়ে আক্ষেপ হতো। এখন যেহেতু ক্যাপ্টেন হয়ে গেছেন, এখন আর ওই আক্ষেপটা নাই। এই কারণে আপনার কাছে কি মনে হয় ওই চ্যালেঞ্জটা নিশ্চয়ই বেড়ে গেছে আপনার ওই ক্যাপ্টেন্সিটা ধরে রাখার, ভালো পারফরম্যান্স করে দলকে ভালো জায়গায়? একটা জিনিস দেখেন, দিন শেষে ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে।
দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানোটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি, তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না। সো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই। সো দিন শেষে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, এবং আর আমরা যারা একসাথে খেলছি অনেক দিন ধরে, সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই যেটা বিগত দিনে আমরা, যেহেতু ওডিআই ফরম্যাটটা আমরা অনেক ভালো টিম ছিলাম, হয়তো এখন অবস্থানটা আমাদের একটু হয়েছে, বাট আমি আশা করি এটা একটা ভালো অবস্থানে যাবে। বলছিলেন বাংলাদেশ থেকে ভালো অবস্থান নিতে। আপনার বোলিং এর পাশাপাশি আপনার কাছে আপনার ব্যাটিংটা কতখানি গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়, এবং অ্যাজ এ ক্যাপ্টেন আপনি একটু উপরের দিকে ব্যাট করতে চান কিনা, একটু স্টেবিলিটি চান কিনা 4-5-6 নম্বর ব্যাট? আপনি দেখেন যে আমি তো লাস্ট ওডিআইতে যখন ব্যাটিং করেছিলাম, প্রায় 4 মনে হয় 5টা ইনিংস খেলেছিলাম, প্রায় 3টা ইনিংসই আমি 50 রান ছিল। আর আমার কাছে মনে হয় যে উপরে ব্যাটিং করলে অবশ্যই অপরচুনিটি থাকে। এন্ড অফ দ্য ডে যেহেতু আমি বোলিং তো আমার অনেক ইম্পর্টেন্ট, সো আমি হয়তো বেশি উপরে ব্যাটিং করলে আমার বোলিংটা হয়তো একটু নড়বড় হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে আমি এমন একটা জায়গায় ব্যাটিং করতে চাই যেটা টিমেরও লাভবান হয় এবং দিন শেষে আমিও লাভবান হই। সো আমি ওইভাবে চেষ্টা করবো পজিশনটা। মিরাজ, যেহেতু শ্রীলঙ্কা সিরিজে আপনার অফিসিয়ালি ক্যাপ্টেন্সিটা শুরু হয়েছে, তো ওখানে আপনার লক্ষ্য এবং পরিকল্পনাটা কি থাকবে? অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, সো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এর আগে আমরা দেখেন যে যখন ওডিআই ম্যাচ খেলেছি প্রায় বছরে 15-20টাও ম্যাচ হয়েছে, যেহেতু টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়নশিপ ছিল, আমাদের ওডিআইটা ওইরকম হয়নি। সো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং, যে অনেক দিন পর পর খেলা হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে, বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা। থ্যাংক ইউ ভাই। বেস্ট অফ লাক।